সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টেবিল টকের প্রথম পর্বে। আমাদের আজকের পর্ব ঢাকা শহরের পরিবেশ নিয়ে। আপনারা অনেকেই জানেন ২০২৩ সালে বিশ্বে শীর্ষ দূষণের দেশ ছিল বাংলাদেশ। ঢাকা ছিল দূষণের শীর্ষ দ্বিতীয় শহর। ২০২৪ সালে সেই পরিস্থিতি খুব বেশি পরিবর্তন হয়নি। বায়ু দূষণের কারণে ২০২৪ সালে বাংলাদেশে ২,৩৬,০০০ মানুষ মৃত্যুবরণ করেছে। ঠিক এরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে ঢাকা শহরের দূষণের শীর্ষে থাকা কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় থাকা পান্থকুঞ্জ পার্কটি নিঃশেষ করে ফেলা হচ্ছে। ২০১৩ সালে এ পার্কটি ছিল নানা প্রাণী, গাছপালা ও উদ্ভিদে পরিপূর্ণ। ২০২১ সালে শুরু হয় সংস্কারের কাজ। একসময় সংস্কার থেমে গেলে ২০২৩ সালেও এখানে যথেষ্ট গাছ ও উদ্ভিদের অস্তিত্ব ছিল, কিন্তু এক বছর পরেই পার্কটির সব কিছু উজাড় করে ফেলা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের নামে এখানকার প্রায় ৪০ প্রজাতির ২,০০০-এর বেশি গাছ ও উদ্ভিদ উজাড় করে ফেলা হয়েছে। পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষায় টানা ৮৬ দিন ধরে পার্কে অবস্থান করে আন্দোলন করছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। টেবিল টকের প্রথম পর্বে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা হাজির হয়েছি পান্থকুঞ্জ পার্কে। পার্কে ঢুকলেই চোখে পড়বে ফেলে রাখা যন্ত্রপাতি, নিঃশ্বাস নেবার অধিকার নিয়ে মাঠের জন্য আন্দোলন করা কর্মী, কিছু কুকুর ও গাছহীন বিশাল মাঠ। একসময়ের সৌন্দর্যপূর্ণ এই পার্কটি দেখেই যেন যে কেউ চমকে উঠবে। ফলে উন্নয়নের নামে ধ্বংস করে ফেলা এই পার্কটি রক্ষায় আন্দোলনকারী ও স্থানীয়দের নানা প্রতিবাদের চিহ্ন রয়েছে পুরো পার্ক জুড়ে। পার্কের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আজ কথা বলবো বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাইমুল হাসান ও আমিরুল রাজীবের সঙ্গে। প্রথমেই কথা বলবো নাইম ভাইয়ের সঙ্গে। টেবিল টকে আপনাকে স্বাগত। আমরা দেখছি যে গত প্রায় আপনারা ৮৬ দিন ধরে টানা আজকে নিয়ে আপনারা পরিবেশ রক্ষার্থে, বিশেষ করে পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল রক্ষার্থে আপনারা আন্দোলন করে যাচ্ছেন। তো এই আন্দোলনটা আসলে আপনাদের পরিপ্রেক্ষিতা বা প্রেক্ষাপটটা কি, আসলে কিভাবে এটা শুরু হলো? পার্কটার কথা যদি চিন্তা করেন, এটা আমাদের এই অত্র পুরো এলাকা, ঢাকা সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটা, সেন্ট্রাল রোড এবং কলাবাগান। এই জায়গার জন্য ধরেন যে এই একটাই আছে খোলা জায়গা। প্লাস কারওয়ান বাজার, সিগন্যাল, বাংলা মোটরের কথা যদি শেষ করেন, খুবই বিজি এরিয়া, খুবই হাই ট্রাফিক ভেলোসিটির এরিয়া। এইরকম একটা জায়গায় এরকম একটা গ্রিন স্পেস আসলে খুবই একটা ব্লেসিংয়ের মতো ছিল। তার মধ্যে গিয়ে এই জায়গাটা ধ্বংস করে আসলে পুরো জায়গাটার ডাইনামিক্সটা নষ্ট করে ফেলা হচ্ছে। এবং আপনারা যদি চিন্তা করেন কোন দিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ওনারা নিয়ে যাবে, এরা হাতিরপুল কাঁচা বাজার থেকে শুরু করে এই কাটাবন থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি গেট থেকে শুরু করে এই পুরো জায়গাটার উপর দিয়ে একটা ফ্লাইওভার নিয়ে যাবে। আপনি যদি ঢাকা শহরে এর আগে ফ্লাইওভারগুলো দেখেন, যেসব জায়গাগুলো ফ্লাইওভার নির্মিত হয়েছে, প্রত্যেকটা জায়গায় ফ্লাইওভারের নিচের পরিবেশ ধ্বংস হয়ে গেছে এবং সেই জায়গার রাস্তা সংকুচিত হয়েছে, সেই জায়গায় ট্রাফিক জ্যাম বেড়েছে এবং কোনোভাবে ওই জায়গাগুলো আসলে নিয়ন্ত্রণে রাখা যায় না। তো এরকম একটা বিজি জায়গায় যদি গিয়ে একটা ফ্লাইওভার যায়, তাহলে সেই জায়গাটার মধ্যে আসলে কী অবস্থা হবে সেটার কথা আসলে কখনো চিন্তাই করা হয়। শুধুমাত্র মুষ্টিমেয় কিছু প্রকল্পের পরামর্শক যারা নিজেদেরকে পরিবেশবাদী হিসেবে পরিচয় দেয়, এইসব পরামর্শক এবং ধরেন যে মুষ্টিমেয় কিছু সরকারি আমলা এবং সরকারি আপনার রাজনীতিবিদ, এদের সুবিধার জন্য প্রকল্পটি নেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা জানি যে এখন যিনি উপদেষ্টা আছেন পরিবেশ মন্ত্রণালয়ে, সৈয়দা রেজওয়ানা হাসান, উনি তো দীর্ঘদিন ধরে আপনার এই পরিবেশ রক্ষার্থে কাজ করে সরকারে এখন ক্ষমতায় আছেন। সেই ক্ষেত্রে আসলে ওনার কাছে যে এক্সপেকটেশনটা আপনাদের ছিল, সে অনুযায়ী কতটা পেয়েছেন? কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে আমাদের এটা একটা ন্যায্য দাবি এবং আমাদের যুক্তিগুলো ন্যায্য যুক্তি। এবং একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠিত হয়, তখন এই সরকারের আমরা মনে করি এরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে এবং এদের জনগণের কথা শোনা উচিত। এবং গিয়ে জনগণের সরকার, যদি তারা সত্যিকারের জনগণের সরকার হয়ে থাকে, তাহলে গিয়ে তাদের জনগণের কথা শুনে যে কোনো ধরনের জনবিরোধী এবং পরিবেশ ধ্বংসী প্রকল্প বাদ দেওয়ার ক্ষমতা এদের আছে। এটা শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। কেন এই যুক্তিটা বাদ দেওয়া যাবে না, সেটা তো ওনারা বলছেন না। ওনারা আমাদের সাথে বসুক, আমাদের সাথে কথা বলুক, আমাদেরকে বুঝিয়ে বলুক, আমরা আমাদের যুক্তি দিব, ওনারা আমাদের যুক্তি দিক। এখন তো সবাই যুক্তিশীল মানুষ।
আচ্ছা, আর একটা বিষয় যে এই আমাদের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা বিগত সরকারের আমলে এটা শুরু হয়েছিল এবং প্রায় আপনার ফার্মগেট তো 2 বছর প্রায় হয়ে গেল চালু হয়েছে ফার্মগেট পর্যন্ত। তো আপনারা এই আন্দোলনটা শুরু করলেন সরকার পতনের পর থেকে, তাই তো? আমরা এর আগেও হচ্ছে গিয়ে পান্থকুঞ্জ নিয়ে হচ্ছে গিয়ে আসলে মানে মুভ করার চেষ্টা করছি, কিন্তু যেটা হয়েছে যে এখানে আমাদের হচ্ছে গিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসে এই অংশটা পরামর্শক হিসেবে কাজ করছেন স্থপতি ইকবাল হাবিব। আচ্ছা, যিনি হচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার হচ্ছে সহসভাপতি। আচ্ছা। তো উনি হচ্ছে এই কারণে তখনকার সময় হচ্ছে যার কারণে নানাবিধ পরিবেশবিদদের সাথে ডেকেও হচ্ছে আমরা আমাদেরকে পাইনি। আচ্ছা, এই মুভমেন্টের ব্যাপারে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি ছিল যে যতগুলো মেগা প্রকল্প হয়েছে ওই সরকারের আমলে সবগুলো হচ্ছে গিয়ে স্থগিত করতে হবে এবং হচ্ছে সবগুলো পুনর্বিবেচনা করতে হবে এবং হচ্ছে দেখতে হবে কোন জায়গা থেকে কোনো ধরনের দুর্নীতি হয়েছে কিনা, সেটাই করা হয়েছে। আমি যেটা জানতে চাই যে আপনারা এই পার্ক নিয়ে আসলে আপনাদের মানে ভাবনা কি, যে আপনারা এই পার্কে কি অবস্থায় দেখতে চান, এটার সামনের পরিকল্পনা কি আপনাদের এটা নিয়ে? তো আমরা আসলে চাই যে এটা একটা প্রকৃত অর্থেই একটা জন উদ্যান হোক। আর জন উদ্যানটা কিন্তু শুধুমাত্র মানুষকে কেন্দ্র করে না, মানে যখন একটা গাছ কাটছে বা মানুষ যখন বলে যে গাছ অক্সিজেন দেয়, তো এটা তো গাছ তো শুধুমাত্র অক্সিজেন দেয় না, গাছ একটা সম্পূর্ণ বাস্তুসংস্থান। আমরা যখন এখানে আন্দোলন শুরু করেছি, আমরা কিন্তু এর আগে অসংখ্যবার এখানে দাঁড়িয়েছি, কিন্তু এই গত 3 মাস আগে যখন আমরা প্রথম মানববন্ধনের মাধ্যমে এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছি, তখন এলাকার অনেক মানুষ আগ্রহ করে আমাদেরকে দেখতে এসেছেন। তার মধ্যে একজন বস্তিবাসী নারী এসে আমাকে বলছেন যে বাবা, তোমরা নাকি এই পার্ক আবার ফিরায় আনবা, তাইলে কুত্তার পানি খাওয়ার জায়গা রেখে। তা আমি না পুরো এত বিস্মিত হয়েছি যে উনি নিজে বস্তিবাসী, উনি নিজে একজন প্রান্তিক মানুষ, তার নিজের অধিকারগুলি হচ্ছে রক্ষা করা হয় নাই। উনি ওনার কথা না বলে উনি তৃষ্ণার্ত একটা প্রাণীর, একটা কুকুরের পানি খাওয়ার বিষয়টাকে উনি হচ্ছে আমার সামনে তুলে ধরেছে। তখন মনে হলো যে আমাদের যতটুকু আমাদের সাধ্যের মধ্যে সম্ভব আমরা লড়াইটা চালাবো এবং এই উদ্যান ফিরিয়ে আনার জন্য এবং হাতিরঝিল ফিরিয়ে আনার জন্য যা করা লাগে আমরা সেটা করব। এইটা যেমন একটা ঘটনা, আরেকটা বিষয় আমাকে প্রচণ্ড আবেগতাড়িত করেছে, সেটা হচ্ছে পাখিগুলি যখন বড় গাছগুলি কেটে ফেলেছে, পাখিগুলি এসে তাদের বাসা খুঁজছে। জিনিসটা এত হৃদয় বিদারক যে তাদের বাসা পড়ে আছে, ডিম ভেঙে পড়ে আছে, বাচ্চা পড়ে আছে, পাখিগুলি হচ্ছে খুঁজছে। তো আপনি যদি দেখেন যে আপনি বাড়িতে গেছেন, আজকে আপনার পুরো বাড়িটা নাই, শূন্যে মিলায় গেছে, এটা আপনি নিতে পারবেন? আমাদের যেরকম একটা বুক ভাঙা কষ্ট হয়, পাখিরও কিন্তু সেই কষ্ট হয়। যে কোনো উন্নয়ন প্রকল্প, যে কোনো কাজ কেন হচ্ছে জনপরিসর মানে পাবলিক স্পেস ধ্বংস করে এবং প্রাণ প্রকৃতি পরিবেশ ধ্বংস করে করতে হবে? আমাদের যে সংবেদনশীলতা থাকার কথা মানুষ হিসেবে, সেই সংবেদনশীলতা কোথায় গেল? যেই বিজিএমই বিল্ডিং ভাঙার জন্য আমরা 10 বছর আন্দোলন করলাম, আমরা পুলিশের মার খেলাম, লাঞ্ছিত হলাম, নিগৃহীত হলাম, সেই একই জায়গার ভিতরে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও কেন সেটা করা হলো? এই উদ্যানেরও কিন্তু কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা আছে, আদেশ আছে যে এখানে কোনো কিছু তৈরি করা যাবে না, সেইটা ব্যত্যয় ঘটানো হয়েছে। জলাশয় যে আইন, সেটা ব্যত্যয় ঘটানো হয়েছে। মাঠ পার্ক আইন, সেটা ব্যত্যয় ঘটানো হয়েছে। এবং আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই উদ্যানের যে পরিবেশ ছাড়পত্র এবং হাতিরঝিলে যে পরিবেশ ছাড়পত্র, সেটা নেই এবং সেটা কখনো হচ্ছে আবেদন পর্যন্ত জানানো হয়নি। আজকে দেখলাম যে নতুন গণ অভ্যুত্থানের পরে সরকার এত জাদ্রেল সব উপদেষ্টা, রিজওয়ানা হাসানের মতো একজন পরিবেশ উপদেষ্টা থাকতে, যিনি ক্ষমতা গ্রহণের মাত্র 4 মাস আগে আমরা যা বলছি সেই কথাটাই বলছেন, তাহলে আজকে এমন কি ঘটলো যে তাকে অন্য বিদেশি কোম্পানির স্বার্থ, ঋণের স্বার্থে কথা বলতে হচ্ছে এবং হচ্ছে বাংলাদেশের জনগণের বিরোধী হচ্ছে এই প্রকল্প নিতে হচ্ছে এবং হচ্ছে এই প্রকৃতি বিধ্বংসী কাজগুলি হচ্ছে তাদেরকে করতে হচ্ছে? আমি এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে রেজওয়ানা হাসান উনি পরিবেশ নিয়ে কাজ করেছেন এবং সম্ভবত 23 ডিসেম্বর আপনাদের এখানে দেখাও করতে এসেছিলেন। তো এই দেখা করে যাওয়ার আসলে রেজাল্টটা কি? ওনারা 3 জন উপদেষ্টা এসে যখন রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আসে, সেটার কথার কিন্তু মর্যাদা কিন্তু সবচেয়ে সর্বোচ্চ জায়গায়, সেটার মর্যাদা এবং নীতিগত অবস্থান ঠিক রাখতে হবে। এখন ওনারা যদি কথার বরখেলাপ করেন, এটা তো আমরা কিছু করতে পারবো না। আর রেজওয়ানা হাসানরা যে কথা দিয়েছেন গত বছরের শেষ বৃহস্পতিবার আমাদের সাথে বসবেন, উনি
এবং হচ্ছে গণপূর্ত উপদেষ্টা হচ্ছে আদিলুর সাহেব এবং সড়ক ও সেতু উপদেষ্টা হচ্ছে ফয়জুর সাহেব, ওনারা যে বলেছেন, ওনাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন যে ওনারা কেন কথার বরখেলাপ করছে আর কেন তারা আমাদেরকে সামনাসামনি মুখোমুখি হচ্ছেন না। এটা তো তাদেরকে প্রশ্ন করা উচিত। এরকম জনগুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে 20 লাখ লোকে শ্বাসের সাথে জড়িত, মানুষ যদি নিঃশ্বাস, আপনি যদি একেবারে পঙ্গুও হন তবু আপনার শ্বাস থাকলে এবং প্রাণীকুলের শ্বাস থাকলে তাকে জীবন্ত সত্তা ধরা হবে। তাদের যদি সেই ন্যূনতম শ্বাসের অধিকারটা তো হচ্ছে একেবারে আমাদের প্রকৃতি প্রদত্ত, সেইখানে যদি আপনারা হাত বাড়ান তাহলে আমরা আসলে কোথায় যায় কথা বলবো, কোথায় কথা বলার আছে আসলে। আপনার এই মাঠে আপনার এই সয়েল পরীক্ষার কথা বলছিলেন যে পাইলিং করেছে যে জায়গাগুলো, সেগুলো ধারণা করা হচ্ছিল, সন্দেহ অনেকেরই ছিল যে কোনো মেডিসিন মেশানো হতে পারে, যে গাছগাছালি যাতে না জন্মে, এইরকম কোনো। 3 মাস থাকার পরে আমরা অনেকগুলো জায়গাতে পানি দিয়ে চেষ্টা করলাম যে, এবং দেখলাম যে আসলেই হচ্ছে সেখানে কোনো ঘাস বা গাছ জন্মাচ্ছে না। আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো জায়গাতে কোনো সবুজের হচ্ছে কোনো ইয়াই আসে। আমরা যেটা শুনতে পারলাম, জানতে পারলাম, সেটা হচ্ছে পাইলিং এর ফলে এখানে একটা কেমিক্যাল ব্যবহার করা হয়, যেখানে নিচে পাথর বা কোনো স্ল্যাব করলে সেটাকে গলিয়ে উঠিয়ে ফেলে। সেইটার কারণে এখানে পলিমারযুক্ত একটা আঠালো পদার্থ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে এই প্রকৃতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। এবং আমি জানি না এইটা ব্যবহার করার আগে, যেহেতু এত কাছাকাছি হচ্ছে জনবসতি, সেটা পরীক্ষা করে সেটা করতে দেওয়া হয়েছে কিনা। তো এইটাও কিন্তু একটা ব্যত্যয়। এই যে সেতু বিভাগ যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে যেয়ে এরকম একটা প্রকল্প বিদেশিদেরকে করতে যেয়ে এইরকম একটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ একটা বিষয় তৈরি করলেন, এটা কিন্তু হচ্ছে নজরে আনা দরকার এবং এটা বিশেষজ্ঞ মহল দিয়ে এটা কিন্তু পরীক্ষা করানো দরকার যে এই মাঠের আসলে স্বাস্থ্যের কি অবস্থা। এবং আমরা যারা এখানে আছি, মোটামুটি আমরা যে 10-12 জন কর্মী আমরা এখানে হচ্ছে গত 3 মাস ধরে অবস্থান করছি, 7 জন অলরেডি বক্ষব্যাধি সংক্রান্ত জটিলতায় হচ্ছে আক্রান্ত।